আমাদের ব্যবসার একটা গোপন উন্নয়ন হয়ে গেছে। গোপনে আমরা যেই জায়গা থেকে বন্ধ করে কারাবাস গিয়েছিলাম, ব্যবসার আর্থিক সংগতি ওই জায়গায় নেই, আরো অনেক এগিয়ে গেছে। এবং আমরা যেখান থেকে এখন শুরু করব সেটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেল থেকে। তাই আপনারা ওই যে জানতে চাইছেন যে একজনের বক্তৃতা যে আমরা 12টা বছর অপেক্ষা করেছি, এখন দরকার হলে আরো 12 বছর অপেক্ষা করবো, 12 বছর অপেক্ষা করা লাগবে না। আমার হিসাবে, আমার যদি হিসাবটা ভুল না হয়, মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে আমরা 12 বছরের লোকসান পোষায় নিতে পারবো। 2 থেকে 3 বছর আমি বলেছি, নিরাপদ একটা সময় নিয়ে। এর আগেও ঘটে যেতে পারে অনেক কিছু। প্রথম বছরই সেটা টের পাওয়া যাবে যে আমরা কোন দিকে যাচ্ছি। তাই আগামী 2 বছর আপনারা আমার সাথে ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে কাজ করে যান, রেজাল্ট আপনারা দেখতে পাবেন। কারণ আমরা এখন খালি হাতে ব্যবসা শুরু করতে যাচ্ছি না। আমাদের প্রচুর সম্পদ আছে, সংগতি আছে, সাহস আছে। আমাদের এখন আর আমরা স্বপ্ন দেখছি, এটা বললে ভুল হবে, স্বপ্ন বাস্তবায়নের পথে যাচ্ছি আমরা। সময় কম, নাইলে আমি পুরোটা বলতে পারতাম। কারণ এই যে আমার যে বিষয়টা আছে যে আমরা কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করবো, এটা বলতে গেলে ঘন্টা 2 তো লাগার কথাই। সেটা আরেকদিন বলা যাবে, বা আপনাদের সাথে যখন, এখন তো তথ্য প্রযুক্তি অনেক অ্যাডভান্স, এখানে না বলতে পারলেও আপনাদের সাথে অনলাইনে যখন হবে, প্রোগ্রাম হবে, তখনও বলতে পারবো। সংক্ষেপে কিছু কথা বলে যাই আগে, যেটা খুব জরুরি, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কয়টা এবং কি অবস্থায় আছে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনারা শুনেছেন 30টা, 35টা, 34টা, অনেক রকমের বিভ্রান্তিকর তথ্য আছে। যে কয়টাই থাকুক, মূল ব্যবসা প্রতিষ্ঠান 2টা। একটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড, যেটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। আর হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, যেটা সমবায় সমিতি আইনে চলে। এই মূল ব্যবসা কিন্তু 2টা। আর বলবেন ট্রি প্ল্যান্টেশন, ওই ট্রি প্ল্যান্টেশনের ব্যবসাটা কিন্তু আবার অর্ধেক মালিক মাল্টিপারপাস, অর্ধেক মালিক ডেস্টিনি 2000। তাহলে মূল প্রতিষ্ঠান ওই 2টাই। এই 2টার মধ্যে কোথায় কে আছে দেখা যাক। ডেস্টিনি 2000 লিমিটেডে আছে 49 জন শেয়ার হোল্ডার, আর মাল্টিপারপাসে আছে 8.5 লক্ষ বিনিয়োগকারী শেয়ার হোল্ডার। আপনারা যারা মাল্টিপারপাসে শেয়ার কিনেছেন, এবং আপনারা কিন্তু মাল্টিপারপাসের 2-3টা প্রজেক্টে অর্থ বিনিয়োগ করেছেন। একটা হচ্ছে শেয়ার, আর একটা হচ্ছে আইএনডিপি, আর একটা হচ্ছে ডিআইবিসি। আইএনডিপি, ডিআইবিসি মিলে আপনাদের থেকে বিনিয়োগ বেশি নেওয়া হয়নি, 300 থেকে 400 কোটি টাকার মতো নেওয়া হয়েছে। এবং তখন আপনাদেরকে বলা হয়েছিল যে এই বিনিয়োগের টাকা দিয়ে আমরা বিল্ডিং টাওয়ার যে প্রজেক্ট করবো, এবং টাওয়ার আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু খুলনাতে একটা শুরু করেছি, 4 গুণ ভ্যালু হয়েছে। মানে কি, তার মানে আপনি বলবেন তাহলে কি আমি লভ্যাংশ ওই হারে পাবেন? হয়তো বা তাই পেতেও পারেন, সেটা দেখতে হবে অডিট করে। তো আমি যেটা মনে মনে প্ল্যান করেছি যে আমাকে যদি দায়িত্ব দেয়া হয়, আমি 2টা কাজ করব আগামী বছর। একটা হচ্ছে আপনাদেরকে 2 রকমের আমি মুনাফা দেব। একটা দেবো ক্যাশ মুনাফা, যা আসে লাভের থেকে দেবো। আরেকটা হচ্ছে এই যে আমাদের সম্পদগুলো বাড়লো, আপনার শেয়ারের টাকা দিয়ে যে আমরা জমি জমা কিনছি, এটা যে অনেক গুণ হয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে জানেন জমির দাম 10 গুণ হয়েছে, 10 গুণ। কোনো কোনো ক্ষেত্রে কিছু জমি, আবার কিছু জমি 5 গুণ, 6 গুণ। আমি চিন্তা করেছি, আমি যদি দায়িত্ব পাই, তাহলে আমি বোর্ডকে প্রস্তাব দেবো যে আমাদের এই শেয়ার হোল্ডারদেরকে বোনাস শেয়ার দেওয়া হোক। বোনাস শেয়ার বুঝছেন? মনে করেন এখন আপনার 10,000 টাকা শেয়ার আছে, যখন আপনাকে লভ্যাংশ দিবে, একই সাথে বলবো যে আরো 15,000 টাকা শেয়ার তাকে বোনাস দেওয়া হোক। তাহলে আপনার অরিজিনাল শেয়ার এসে দাঁড়াবে 25,000। তাতে করে তার পরের বছর আপনি 25,000 হিসাবে আপনি মুনাফা পাবেন। এটাকে বলে বোনাস শেয়ার। বোনাস শেয়ার দেওয়া সম্ভব কেন? আমাদের সেই সক্ষমতা আছে। মানে আমাদের বলতে বুঝাচ্ছি মাল্টিপারপাসের। তো কাজটা করার জন্য আমি কি করেছি, আমি আবেদন করেছি, এই কাজটা আমি করতে চাই। মাল্টিপারপাস জন্য আমাকে সময় মতো একটা দায়িত্ব দেয়, সিইও হিসাবে আমাকে নিয়োগ দিলে আমি কাজটা করে দেবো। আর আমার দায়িত্ব না দিলে আমি এটার মধ্যে নাই। কারণ টাকা যারা পাবে প্রতিষ্ঠানের কাছে পাবে, রফিকুল আমিন বা হোসেনের কাছে পাবে না, এটা তারা জানেও না।
তো দায়িত্ব যদি দেয় তাহলে অবশ্যই দুইটা প্রতিষ্ঠান থেকে আমি কাজ করব, আর দায়িত্ব না দিলে তো কাজ করার সুযোগ পাই। তাই যারা অস্থির হয়ে গেছে যে আমাদের টাকা কই, আমি দেখলাম গতকালকে না আজকে আমি ওদের ফেসবুকে একটা স্ট্যাটাস করতেছি, তারা বলছে আমরা কচি কাছাতে যাব, আমরা টাকা ফেরত চাইবো। আমি তাদেরকে ডাকতে চেয়েছিলাম এখানে যে তারা স্টেজে এসে এখানে দাঁড়ায় আপনাদের কাছে থেকে টাকা চাক, আর এদের প্রত্যেকের আইডি নাম্বার দরকার, মানি রিসিপ্ট দরকার। আদৌ তারা টাকা পাবে কিনা, বিনিয়োগ করেছে কিনা আমার সন্দেহ আছে কিন্তু। কারণ বিনিয়োগকারীরা এত অস্থির হয় না, এরা হচ্ছে বিনিয়োগকারীদেরকে উস্কাই দেওয়ার মতো কিছু দালাল শ্রেণীর, যাদের কোনো ঠিকানা নাই, তাই না? যিনি টাকা পাবেন তিনি যেটা করবেন, একটা আমি বুদ্ধি শিখিয়ে দিই। এখন থেকে একটা কাজ আপনারা করতে পারেন, যেহেতু আগামী এপ্রিল মাসের 7 তারিখে মাল্টিপারপাসের নতুন কমিটি দায়িত্ব নিতে যাচ্ছে, আজকের পর থেকে আপনারা একটা বুদ্ধি করতে পারেন। আপনারা প্রত্যেকে যারা যারা টাকা পাবেন একটা করে দরখাস্ত নতুন মাল্টিপারপাসের যে চেয়ারম্যান আসতেছে তার বরাবরে দরখাস্ত দিয়ে রাখেন, তাইলে আপনার আবেদনটা আগে প্রসেস হবে, আপনার সময়ের আগায় থাকবে। আপনি এখন থেকে দিতে থাকেন, এইটা আমি আপনার বুদ্ধি দিতে পারি যে এখন থেকে আপনি দরখাস্ত জমা দিতে থাকেন টাকা প্রাপ্তির জন্য, সাথে আপনার ওই যে মানি রিসিটের ফটোকপি দিতে হবে, তাহলে দ্রুত এটা কাজ করতে পারবেন। আর আমাকে যদি সিইও হিসাবে নিয়োগ দেয় তখন আমি আরও স্পিডাইজ করব যে চলেন আমরা আমাদের বিনিয়োগকারীদের টাকা পয়সা দেওয়া শুরু করি। এই হচ্ছে আপনাদের বিনিয়োগের টাকা আপনারা কীভাবে পাবেন সেই বিষয়ে একটা শর্ট ব্যাখ্যা দিলাম। 2 তারিখে দিতে গেলে আর সময় লাগবে। আর আসি এবার বিজনেস আমাদের যেটা মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস, এটা ছাড়াও আমরা আরেকটা বিজনেস করব, সেটা হচ্ছে ডিএলসিএসএল তো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি না, তাই না? তাহলে সেখানে আমরা কিভাবে করব, ব্যবসা করব, সেটা করবে হচ্ছে কিছু ট্র্যাডিশনাল ব্যবসা, রিয়েল এস্টেট, জুট মিল, আনন্দ সিনেমা হল আছে, 5 স্টার হোটেল আছে, এয়ারলাইন্স আছে। আমাদের কিন্তু অনেকগুলো ব্যবসা আছে যেগুলো মাল্টিপারপাস হচ্ছে মালিক। মাল্টিপারপাস মালিক মানে আপনি মালিক। ওই ব্যবসাগুলো কিন্তু এমএলএম না, ওই ব্যবসাগুলো ট্রেডিশনাল, ওগুলো শুরু হয়ে যাবে। আবার এমএলএম ব্যবসা যেটা বলা হয় ওইটা তো আসলে এমএলএম না, ওইটা ডাইরেক্ট সেলিং মার্কেটিং। ওই ডাইরেক্ট সেলিং কোম্পানিটাও কাজ শুরু করবে। আমার যে দায়িত্ব দেওয়া হয় আমি শুরু করব জুন থেকে, কারণ আমি জানি যে আবার অনেকে দায়িত্বের মধ্যে আছে, নতুন বোর্ড আছে, সেখানে নতুন বোর্ড কাকে দায়িত্ব দেয় এটা তাদের ব্যাপার। কিন্তু আমি দায়িত্ব পাইলে আমি তাড়াহুড়া করতে পারবো না, কারণ আমাকে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে আমাকে প্রোডাকশনে যেতে হবে, পণ্য তৈরি করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাকে সফটওয়্যার ডেভেলপ করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাকে সফটওয়্যার তৈরি করা, মার্কেটিং প্ল্যান সহ এমএলএম লাইসেন্স পাওয়ার জন্য একটা আবেদন করতে হবে। আবেদনটা করার পরে কিন্তু আমি ব্যবসাটা করতে পারবো অ্যাটলিস্ট। তাহলে আবেদন করার আগে আর 2টা জিনিস আমার লাগতেছে, সফটওয়্যার রেডি এবং মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট। তাই এটা করতে করতে খুব তাড়াহুড়া করে যদি আমরা শুরু করি, আমি জুন মাসের আগে পারবো না। জুন পর্যন্ত আমাকে সময় দিতে হবে ডাইরেক্ট সেলিং কোম্পানিটার ব্যবসা শুরু করতে। তবে মাল্টিপারপাস আমার মনে হচ্ছে আমি এপ্রিল থেকেই কাজ শুরু করতে পারবো, কারণ এপ্রিলের 7 তারিখে নতুন কমিটি আসতেছে, তাদের সাথে বসে যাব এবং মাল্টিপারপাসের অ্যাকশন শুরু হবে সবার আগে। যেহেতু মাল্টিপারপাসের রায় হয়েছে 22 সালে, আমরা সময় পেয়েছি আপিল করার, অ্যাপ্রোচ করার আদালতকে, কিন্তু ট্রি প্ল্যান্টেশনের রায় হয়েছে মাত্র এই বছর 15 জানুয়ারি। এটার এখন পর্যন্ত ডকুমেন্টেশন উঠে হাইকোর্টে পর্যন্ত নিতে পারেনি, যেটাকে এলসিআর বলে, লোয়ার কোর্ট রেকর্ড। তো এই হচ্ছে মোটামুটিভাবে সার্বিকভাবে যে মামলাগুলোর কি অবস্থা। আর এখানে একটা কথা আছে বাজারে, যেটা অনেকে না বুঝে বলে যে দুদক তো কোনো কোম্পানির বিরুদ্ধে মামলা করে নাই। এটা একেবারে ডাহা একটা মিথ্যা কথা। এটা যারা ব্যবসা বুঝে না, মামলা বুঝে না, তারা বলে বেড়াচ্ছে। মামলা অবশ্যই কোম্পানির বিরুদ্ধে করেছে, সেটা দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা করে নাই। দেওয়ানি মামলা কি, আরও 5-7টা মামলা করেছে যেগুলোকে বলে পারমিশন পিটিশন। ওই মামলাগুলো করেছে কিন্তু প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করছে দুদক। সেখানে মামলা করে বলছে যে এই প্রতিষ্ঠানগুলোর সম্পদ বেহাত হয়ে যেতে পারে, তাই পুলিশের কাস্টডিতে দেয়া হোক। আর সেইখানে আমাদের পক্ষ থেকে একটি লোকও প্রতিবাদ করে নাই, একটি লোকও দাঁড়ায় নেই এই আদেশের বিরুদ্ধে। এটা আদেশ হয়ে গেছে 2013 সালের জানুয়ারি মাসের 19 তারিখে। চিন্তা করেন, একটি লোক, তখন আমরা তো তখন জেলে, একটা লোক যদি দাঁড়ায় বলতো রাখেন, আপনি কার সম্পদ কাস্টডিতে নেন, এটা তো আমির হোসেনের সম্পদ না, এটা তো আমাদের সম্পদ। শুধু যদি আদালতের একটা বাধা দিত তাহলে কিন্তু এই মামলাটা রীতির ভিন্ন রায় হইতো, কাস্টডিতে এই সম্পদগুলো নিতে পারতো না। শুধু কাস্টডিতে সম্পদগুলো নেয়নি বাদী, আরও কিছু অপকর্ম করছে।
লিখিত দিছে যে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সম্পদ ছাড়া যাবে না, এই ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া যাবে না, এই সম্পদ হস্তান্তর হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখছে। আর এখন কিছু লোক হঠাৎ করে উদয় সিংয়ের মতো ভোর রাত্রে এসে জেগে উঠে বলে, আরে মামলা তো করছে পরিচালকদের বিরুদ্ধে, কোম্পানির বিরুদ্ধে তো মামলা নাই, তো আমরা বসে আছি কেন? আর তাই তো, আপনি 12 বছর পরে হুশ হলে কেন, বসে আছি কেন? 12 বছর আগে 2013 সালের 19শে জানুয়ারি কই ছিলেন যখন মামলা করে সমস্ত কোম্পানির সম্পদ তারা তাদের কবজায় নিয়ে চলে গেছে? এবং এটাকে বলে ক্রোক, ক্রোক মামলা করছে। তো ক্রোক মামলা কি মামলা নয়? শুধু দুর্নীতির মামলাই মামলা? আরে বাবা, দুর্নীতির মামলা হয়েছে 2টা, দুর্নীতিও না, তাও মানি লন্ডারিং। আমাদের বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির মামলা নাই, আমি দেখেছি এটা দুর্নীতির মামলা না, কোনো ধারা নাই দুর্নীতির। মানি লন্ডারিং, আমরা বিদেশে টাকা পাঠিয়েছি না, এটাও বলে নাই। আমরা মানি লন্ডারিং করছি, আমরা এমএলএমের টাকা বিভিন্ন কোম্পানি তৈরি করছি, এটা মানি লন্ডারিং, আর কিছু না। আমরা নাকি এমএলএমের টাকা দিয়ে কোনো কোম্পানি করতে পারবো না, কারণ এমএলএম হচ্ছে অবৈধ ব্যবসা। কীভাবে অবৈধ? উনি স্বপ্নে দেখছে যে এমএলএম অবৈধ ব্যবসা। তার কি কোনোভাবে আদালত বলছে, কিন্তু আদালত বলছে আপনি একটা ব্যবসাকে অবৈধ বলতে পারেন না যতক্ষণ পর্যন্ত না আদালত কর্তৃক ঘোষিত। তখন বাদী বলে, সরি আমার জানা ছিল না। তার মানে পুরো মামলাটাই সাজানো। তাই এরকম আত্মতৃপ্তি পাওয়ার কোনো দরকার নাই। যারা এখনো বোকার মতো কথায় কথায় বলে ফেলে যে কোম্পানির বিরুদ্ধে মামলা ছিল না, ব্যক্তির বিরুদ্ধে মামলা ছিল, আমরা কেন বসে আছি? আরে বাবা, যখন 2013 সালের 19শে জানুয়ারি যখন এই যে মামলাগুলা করে কোম্পানি সবগুলোর বিরুদ্ধে মামলা করছে, এবং আমার যতদূর মনে পড়ে পারমিশন পিটিশনগুলো আমার মুখস্থ আছে, একটা 25, একটা 27, 157, 158, এইভাবে বিভিন্ন নাম্বারের মামলা। এগুলো বোধ 6টা না 7টা মামলা করে সমস্ত সম্পত্তিগুলা দুদক তাদের ক্রোক করে নিয়ে চলে গেছে। তাহলে ক্রোকের মামলা কি মামলা নয়? এদিক দিয়ে আরও একটা অপকর্ম করছে, জয়েন্ট স্টকের চিঠি দিয়া বলছে এদের কোনো ফাইল আপডেট করবে না। সিটি কর্পোরেশনে সে চিঠি দিয়া বলছে এদের কোনো ট্রেড লাইসেন্স দিবে না। আইনবিআরে বলছে কোনো ভ্যাট ট্যাক্স আপডেট করবে না। তো এটা কি মামলা না? কিন্তু বলে না, আমাদের বিরুদ্ধে মামলা করে নাই, আমরা খালি খালি বসে আছি, কোম্পানিটা চালাচ্ছি না। এরা কেউ জানতো না, এদের জ্ঞান এত সীমাবদ্ধ, এত কম বুঝে যে কত কম বুঝে এটা তারা নিজেরাও জানে না। ভাবখানা এমন সব বুঝে ফেলছে এক লাফে। আমি তখন হাসি এগুলো দেখলে, যে কোম্পানির বিরুদ্ধে তো মামলা ছিল না। আপনারা কি জানেন কোম্পানির বিরুদ্ধে মামলা ছিল না? আমরা শুধু শুধু বসেছিলাম, একজন লোক সে জেলে ছিল, তার কারণে আমরা চালাইতে পারিনি। আমরা দেখেছি সেই লোকের সাথে প্রতিবাদ করে প্রতিষ্ঠান চালাতে যায় রক্তের সম্পর্ক ত্যাগ করেছে কেউ কেউ নাকি আমার সাথে, কারণ রক্তের সম্পর্ক ত্যাগ করে সে কোম্পানি চালাবে এই জন্য। বাহ, কি সমস্ত অভিযোগ আমার বিরুদ্ধে করা হচ্ছে, এখনো এগুলো ভিডিওতে চলতেছে। যাই হোক, আপনাদের এই উদ্দীপনা দেখে আমার আত্মবিশ্বাস সবসময় ছিল, এখনো আছে, কিন্তু ভালো লাগছে যে আপনারা আবার স্বপরিচয়ে ফেরত আসছেন। আমি জানতাম এটা এমন না যে আপনাদের আজকে হঠাৎ করে নতুন উদ্দীপনা দেখছি, কারণ আমার তো যোগাযোগ আছে, আপনাদের লিডারদের সাথে টুকটাক যোগাযোগ আমার আছে। ঠিক আছে, তৈরি থাকেন, সময় সামনেই আসতেছে। ঈদের পরে আপনাদের সাথে বসবো, আমরা ব্যবসা কোথা থেকে কিভাবে শুরু করব, আপনাদেরকে দিয়ে ব্যবসা চালাবো ইনশাল্লাহ। আপনাদেরকে বেছে বেছে আপনাদেরকে দায়িত্ব দেবো, আপনাদেরকে ডেকে ডেকে বিভিন্ন কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেবো, কিন্তু দিয়ে আমরা আমাদের নৌকা আমরা বাইব, আমাদের নৌকা, আমাদের এই জাহাজ আমরা চালাবো, আমাদের জাহাজের ক্যাপ্টেনশিপ আমরা দায়িত্ব নেব। বাইরের কোনো নৌকা এসে চালাই দেবে এটার মধ্যে আমরা নাই। ঠিক আছে, ভালো লাগছে যে আপনারা আবার অনেক দিন পরে এক জায়গায় জড়ো হয়েছেন। আত্মবিশ্বাস রাখেন, ধৈর্য ধরেন, ধৈর্য হারাবেন না, কারণ কি আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষকে পছন্দ করে। আমার মনে আছে আমি যে রুমে থাকতাম তার রুমের ডান পাশে একটা লোক বিডিআর থাকতো, বিডিআর রুমের উপরে দেখি কি একদিন সূরা আসরের একটা আপনার ব্যাখ্যা দেয়া আছে এখানে। আমার এটা খুব ভালো লাগছে দেখা। এইভাবে ছিল বাংলা ব্যাখ্যাটা। নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে নিহিত আছে, কিন্তু তারা নয় যারা পরস্পর একে অন্যকে সৎ উপদেশ দিচ্ছে এবং ধৈর্য ধারণ করার উপদেশ দিচ্ছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, নাকি এই সূরাটা ব্যাখ্যা থেকে আমি দেখলাম ডেস্টিনির সাথে মিলে যাচ্ছে।
যে আমরা এক অন্যকে সৎ উপদেশ দিচ্ছি, ধৈর্য ধরার কথা বলতেছি। কি অদ্ভুত মিল, তাই না? মনে হচ্ছে যে এই সূরাটা নাজিলই হয়েছে আমাদের জন্য, কিন্তু কত আগে, 1400 বছর আগে নাজিল হয়েছে। ঘটনাটা এখন ঘটতেছে, আমাদের সাথে মিলে গেছে। আমি খুব খুশি হয়েছি যে যাক, এটা আমার মনে রাখতে হবে। আমি যে রুমে থাকতাম তার পাশের রুমে এক বিডিআর থাকতো, তা সে লেখাইছে তার ইয়ের বাইরে, দেয়ালের বাইরে। তো এই হচ্ছে ব্যাপার। আমাদেরকে আসলে মোশাররফ যেটা বলে গেছে, সরাসরি আল্লাহ উদ্ধার করছে আমাদেরকে। এখানে আল্লাহ সরাসরি উদ্ধার করছে, অন্য কোনো বিকল্প ছিল না। উনি সরাসরি ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমাদেরকে উদ্ধার করছে। এখন আমাদের সাথে আল্লাহর স্পিরিট আছে, ফেরেশতা আছে। আপনারা দোয়া করেন, আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবই। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই যাবে। ষড়যন্ত্রকারী তো ইবলিসের দল, তাই না? শুধু ষড়যন্ত্রকারীদেরকে কি বলছে আল্লাহ, এমন সূরাও কিন্তু আছে কোরআন শরীফে। হে ষড়যন্ত্রকারীরা, তুমি কি জানো আমি তোমাদের চাইতে বড় ষড়যন্ত্র করতে জানি? তোমরা কি ষড়যন্ত্র করবা? এইভাবে ধমক দিয়েও কিন্তু সূরা আছে যে তোমরা কত বড় মাক্কার, আমি এর চাইতে বড় মাক্কারই জানি। সো তোমরা সাবধান থাকো। তো এখন যারা ষড়যন্ত্র করতেছে এরা আসলে বোকা। তারা কি করতেছে, গাছের ডালে বসে নিচে গাছকে কাটতেছে কোপ দিয়া, নিজেই জানে না এই গাছ পড়ে গেলে একসময় সে নিজেই পড়ে যাবে। তো সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের কিছুই হারাবার নেই। শুধু আমি আপনাদেরকে একটা সিক্রেট মেসেজ দিয়ে যেতে চাই। আপনারা অলরেডি যারা মাল্টিপারপাসের শেয়ার হোল্ডার, যত টাকার শেয়ারের মালিক আপনি হচ্ছিলেন তার সাথে আপনারা বহু গুণে সম্পদশালী। বিশেষ করে যারা মাল্টিপারপাসে ছিলেন, মাল্টিপারপাসের সবাই কিন্তু বহু গুণে সম্পদশালী। এটার প্রমাণ দিয়ে দেবো। আমি বললাম তো আগামী মাস থেকে যখন কাজ শুরু হবে তখন চোখে মুখে দেখবেন। আর যারা মাল্টি লেভেল মার্কেটিংয়ে আছেন, মাল্টিপারপাসে আসতে পারেন নাই, কারণ মাল্টিপারপাসে আসছে মাত্র 8.5 লক্ষ লোক, আর প্রায় 38 লক্ষ লোকই কিন্তু আসে নাই মাল্টিপারপাসে। তাদের উদ্দেশ্যে বলবো, হতাশ হওয়ার কিছু নাই। আমরা আবার আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেস, যেটাকে আপনি এমএলএম ব্যবসা বলতেছেন, শুরু করব। যে কোনো আঙ্গিকে শুরু করব, কারণ আমরা কখনো কারোর সাথে ধোঁকাও দেইনি, ভুলও করিনি। ভুল করেছি কিনা জানি না, সেটা আল্লাহই জানেন, আমার তো মনে পড়তেছে না। কিন্তু আমরা কারোর সাথে সজ্ঞানে অন্যায় করিনি। ভুল হইতে পারে, কাজ করতে গেলে ভুল না হলে মানুষ শিখে না। ভুল তো কিছু আছে, ভুল অনেকগুলো আছে, বিভিন্ন রকমের ভুল আছে। তো এখন আমরা সে ভুল করতে চাই না, কারণ মানুষ ভুল থেকেই শিখে।